এই বাজেটকে, এবং সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো দিলীপ বাবুকে। 1870 সালে প্রথম বঙ্গীয় গ্রাম চৌকিদারি আইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে। স্বাধীনতার পর গণতান্ত্রিক ভারতে এই ব্যবস্থা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে বিভিন্ন আইন পাশ হয় এবং সংবিধান সংশোধন হয়। 1957 এবং 1963 সালের আইন অনুসারে পশ্চিমবঙ্গের 4 স্তর ব্যবস্থা চালু ছিল। এরপর 1973 সালে নতুন আইনের মাধ্যমে চালু হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই আমি স্যার বলবো যে আমাদের সরকার যখন ছিল সেই সময় আমাদের পাড়া আমাদের সমাধান যেটা চালু ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা যে বাজেট পেশ করেছেন সেই বাজেটে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে উল্লেখ নেই। আমাদের পাড়ায় আমাদের সমাধান যেটা আমাদের গভর্নমেন্ট চালু করেছিলেন সেটা 80,000-এর উপরে আমাদের যে গ্রামীণ যে বুথগুলো আছে সেই 80,000 গ্রামীণ বুথে আমরা দেখতে পাচ্ছি যে ওখানকার যে সাধারণ মানুষ, বুথ স্তরের মানুষ, তাদের যে কাজের ডিমান্ড, সেই কাজের ডিমান্ড তারা সেই আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে সেই ডিমান্ডগুলো সলভ হবে। ছোট ছোট যে গ্রামীণ রাস্তাগুলো আছে, ছোট যে ড্রেনগুলো আছে, ক্যালভার্ট আছে, সেইগুলো থেকে আপনার আইসিডিএস যে সেন্টারগুলো আছে, স্ট্রিট লাইট আছে, সোলার লাইট আছে, সেগুলো ছাড় আপনারা বঞ্চিত করেছেন। এবং বুথে 10 লক্ষ টাকার স্কিম আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়েই সেটা সম্পন্ন হবে। সেটা আপনারা সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন। তাই আমি বলবো মাননীয় যে পঞ্চায়েত মন্ত্রী আছেন ওনার কাছে অনুরোধ রাখবো, যদি আপনি পুনরায় এই আমাদের পাড়া আমাদের সমাধানটা চালু করেন তাহলে সাধারণ মানুষের, গ্রাম বাংলার মানুষের উপকার হবে। স্যার, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে স্যার গ্রাম পঞ্চায়েতের টাকা সবচেয়ে কিন্তু বেশি। উন্নয়ন খাতে এবং পরিকল্পনা রূপায়ণে আমরা দেখতে পাই যে প্রধানদের একটা ভূমিকা থাকে। সেইখানে দাঁড়িয়ে আপনি সোজা সাপটা বলা মানুষ, আমরা সেটা দেখি। কিন্তু আপনি কি বলেছেন? আপনি বলছেন যে প্রধানদের ডিম মারা হচ্ছে, এরপরে ইট মারা হবে। তা যদি আপনারা ইট মারেন তাহলে প্রধানরা তো মরেই যাবে। প্রধানরা যদি মরে যায় তাহলে পঞ্চায়েত চালাবে কে? স্যার, এই বিষয়টাকে আপনার কাছে আমরা অনুরোধ রাখছি। এবং প্রধানরা কিন্তু কেউ পালিয়ে যায়নি স্যার, প্রধানদের পালাতে বাধ্য করা হচ্ছে। আপনাদের পার্টির ছেলেরাই প্রধানদের মেরে তাড়িয়ে দিচ্ছে, জোর করে তাদেরকে রিজাইন লেটারে সই করানো হচ্ছে। স্যার, গোটা ভারতবর্ষের মানুষ সেটা দেখতে পাচ্ছে, বিশ্বের মানুষ সেটা দেখতে পাচ্ছে। আমাদের বাংলায় 3,339টি গ্রাম পঞ্চায়েত আছে। প্রধানদের মিথ্যে কেস দিয়ে দেওয়া হচ্ছে, তাদের অফিসে যাওয়ার পথে স্যার তাদেরকে হ্যাগেল করানো হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে কান ধরে উঠবস করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তাই বলবো যে এই ভয় দেখানোটা আপনারা বন্ধ করুন, কারণ সবাই কিন্তু চোর নয়, সবাইকে আপনারা চোর সাব্যস্ত করছেন। আপনারা থামুন, অনুরোধ করবো আপনি তো পঞ্চায়েত মন্ত্রী, আপনি কিভাবে শান্তি আসবে সেই বিষয়টা আপনি দেখুন। সবাই চায়, বাংলার মানুষ চায় শান্তি, সেই শান্তির বাতাবরণ কিভাবে পৌঁছানো যায় সেই দিকটা আপনি কিন্তু একটু দেখুন। এই পরিস্থিতি শুধু দুর্ভাগ্যেরই নয়, অত্যন্ত উদ্বেগের এবং অত্যন্ত আতঙ্কের। স্যার, এটা গণতন্ত্র তো বটেই, সভ্য সমাজে এই জিনিস কখনো চলতে পারে না। স্বাধীনতার আগে এবং পরে পশ্চিমবঙ্গে এমন ঘটনা আমরা কখনো দেখিনি। আমাদের রাজনীতির ইতিহাসে আমরা কখনো এই ধরনের ঘটনা আমরা দেখিনি। তাই আপনার কাছে বলবো যে
আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অল্প সময়ের মধ্যে পথশ্রী রাস্তা চালু করেছিলেন। প্রায় 12,000 কিমি রাস্তা সারা রাজ্য জুড়ে তৈরি হবে এবং 30,000 গ্রামে এই পথশ্রী রাস্তা শুরু হবে। তাই আপনার কাছে বলবো যে আমাদের জেলা সবচেয়ে বড় জেলা, উত্তর 24 পরগনা জেলা, 33খানা এমএলএ, আমাদের জেলায় 5খানা এমপি আছে। আমরা এই পথশ্রী রাস্তায় আমরা 2000-এর উপরে আমরা রাস্তা চিহ্নিত করেছিলাম আমাদের জেলা পরিষদে এবং ভোটের আগে আমাদের উত্তর 24 পরগনা জেলায় এই পথশ্রীতে 27 কোটি 75 লক্ষ টাকা আমরা ভোট পেজে পাই। সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই রাস্তাগুলো যেগুলো অর্ধনির্মিত হয়েছিল সেই রাস্তাগুলো যাতে তাড়াতাড়ি করা যায় সেই বিষয়টা আমি পঞ্চায়েত মন্ত্রীর কাছে অনুরোধ করব। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে বাজেট অনুমোদন করেছেন সেই পথশ্রী 4 পেজে কাজ সম্পন্ন করার জন্য আনুমানিক 4,052 কোটি টাকা, কিন্তু স্যার আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা এলাকায় ভোটের আগে যে রাস্তার কাজগুলো শুরু হয়েছিল ভোটের আগে, ভোটের পরে কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত আপনারা শুরু করেননি। তাই আপনার কাছে অনুরোধ করব যাতে কাজগুলো ইমিডিয়েটলি শুরু হয়, সেই জন্য আপনার কাছে আমরা অনুরোধ রাখছি। কারণ এই যে বর্ষা, এই বর্ষায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা রাস্তায় জল জমে আছে, ইট বালি সিমেন্ট সবগুলো একদম নষ্ট হয়ে আছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে সাধারণ মানুষ তারা যাতায়াত করছে। তাই আপনার কাছে অনুরোধ রাখবো যে এই ভয়ঙ্কর পরিস্থিতির থেকে বাংলার মানুষকে আপনি রক্ষা করুন। এত বড় দায়িত্ব আপনি পেয়েছেন, আপনি পঞ্চায়েত মন্ত্রী, এবং সেই সাথে সাথে আপনার কাছে আমি একটা অনুরোধ রাখবো স্যার, যে আমার স্বরূপনগরে একটা রাস্তা আছে, আপনি তো স্বরূপনগরে যান, আমরা দেখি আপনি পুকুরে মাছ ধরেন, সেটা আমরা দেখি। তাই আপনার কাছে অনুরোধ মাননীয় সদস্য, আপনার সময় শেষ। ইধারি ফুটবল মাঠ থেকে স্যার মল্লিকপুর পর্যন্ত 6.5 কিমি রাস্তা, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে স্যার। এই রাস্তাটি আপনি একটু ইমিডিয়েটলি যদি করে দেন তাহলে উপকার হয়। এবং 35 বাস রুট সেটা বন্ধ হয়ে আছে, ওখানে একটা স্কুল আছে, সেই স্কুলে ছেলে মেয়েরা যায় ওই রাস্তা দিয়ে, এমনকি একটা বালতি ব্রিজও আছে, ব্রিজটা বেহাল অবস্থা। আপনার সময় শেষ, বসে যান। মাননীয় সদস্য সবাইকে বলছি, উনি আপনাদের কাছে অনুরোধ করেছেন, অনুরোধটা না শুনলে চলবে কেমন করে? উনি দাবি করেননি, উনি অনুরোধ করেছেন, অনুরোধটা শুনুন। এবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।